লেখিকা অনন্যা পোদ্দারের দৃষ্টি। হ্যাঁ রে দিদি, তুই একটু বেশি তাড়াহুড়ো করছিস নাকি? তাড়াহুড়োর কি আছে? মাত্র 1 মাসের মধ্যে বিয়ে ঠিক করে আবার বিয়ে দিয়েও দেওয়া একটু বেশি তাড়াতাড়ির ব্যাপার হচ্ছে না? কেন? 1 মাসের মধ্যে এভাবে অজানা অচেনা জায়গা থেকে আসা পরিবারে খুশিকে পাঠাতে তোর একটুও ভয় করছে না? বিদেশ বিভুঁই বলে কথা। বিদেশ বলছিস কেন? বেনারস কবে থেকে বিদেশ হয়ে গেল তোর কাছে? তবুও দিদি, আমার কেন জানি না মনটা একটু খচখচ করছে। এত ধনী পরিবার হঠাৎ খুশিকে পছন্দ করতে গেল কেন? তাও আবার শুধুমাত্র ছবি দেখেই পাকা কথা দিয়ে ফেলল। তুই কি বলতে চাস সুলেখা? খুশি কি দেখতে বাজে, নাকি লেখাপড়া কম জানে যে ওকে কোনো পরিবারের পছন্দ হবে না? তুই ভুল বুঝছিস দিদি। খুশির মতো ওরকম একটা মিষ্টি শান্ত মেয়েকে এদের মতো এত বিত্তশালী লোকেদের পছন্দ হয়ে গেল। আমার মেয়ে এক দেখাতে পছন্দ হবার মতোই, তাই পছন্দ করেছেন ওনারা। খুশি এত পছন্দের হলো ওনাদের কাছে যে আশীর্বাদে একটা গাড়ি উপহার দিয়ে দিলেন খুশিকে। তুই এখানে কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছিস না? অসঙ্গতির কি আছে? ওনাদের প্রাচুর্য আছে, তাই একমাত্র ছেলের বিয়েতে মন ভরে খরচ করেছেন। বিয়েতে ওরকম গলা ভরা নেকলেস দিতে দেখেছিস কখনো কাউকে? দেখিনি বলেই তো আরো খটকা লাগছে। তুই তো একবার ওদের বেনারসের বাড়িটাও দেখে এলি না। এত সময় কোথায়? 1 মাসের মধ্যে মেয়ের বিয়ের ব্যবস্থা করব, নাকি ওনাদের বাড়িঘর দেখতে বেনারস যাব? তাহলে কিছুদিন বাদেই বিয়ে দে খুশির। সবকিছু ভালোভাবে দেখে শুনে নে, তারপর বিয়েটা দে। এত ব্যস্ততার কি আছে? না না, ওনারা খুশিকে এর মধ্যেই নিয়ে যেতে চাইছেন, আমি না করতে পারবো না। আর ওনাদের এখানে আত্মীয় স্বজনদের তো দেখলাম, তারাও তো বেশ ভালো। তোর মেয়ে কি এই আত্মীয় স্বজনদের সাথে এখানে থাকবে? তাহলে এদের ভালো মন্দ দিয়ে তোর কি হবে? এই প্রসঙ্গে বলা ভালো, সুলেখার দিদি সুচেতা তার ছোট মেয়ে খুশির জন্য একজন পাত্র নির্বাচন করেছে। নির্বাচিত পাত্র রাজীব পেশায় একজন ব্যবসায়ী, বেনারসে বিশাল জামাকাপড়ের দোকান। রাজীবের পরিবার প্রাচুর্যে ভরা এবং আশাতীতভাবে একটু বেশি অমায়িক। সুচেতা তার ছেলের বিয়ের পরে খুব বেশি দিন একমাত্র ছোট মেয়ে খুশিকে আর ঘরে রাখতে চায়নি। তার ধারণা, ছেলে বউ ঘরে চলে এলে আইবুড়ো মেয়েকে বেশি দিন ঘরে রাখতে হয় না। তাছাড়া এমন বড়লোকী আভিজাত্যপূর্ণ পরিবারে গেলে খুশি বেশ ভালোই থাকবে। তাই খুশি গ্রাজুয়েশন করার পরে মাস্টার ডিগ্রি করতে চাইলেও সুচেতা তাকে আর পড়তে দেয় না। তার পিছনেও একটা বিশেষ কারণ আছে। সুচেতার ছেলের বউ মধুমিতা বেশ বড়লোক ঘরের মেয়ে, যদিও মেয়েটির আচরণ বা জীবনযাপনে কোনো বড়লোকী ছোঁয়া নেই, তবুও শাশুড়ি সুচেতা কোথাও বড়লোকী পুত্রবধূর সামনে নিজের মেয়ে খুশিকে ছোট দেখতে চায় না। তাই যখন এমন সুযোগ এসেছে, তখন হাতের লক্ষ্মী পায়ে ঠেলে কে? সুলেখার পল্লবদা মানে সুচেতার স্বামীরও খুব একটা মত ছিল না অত দূরে মেয়েটাকে পাঠাতে, কিন্তু সুচেতার ইচ্ছে আর জেদের কাছে হার মানতে হয় তাকেও। অবশেষে সবার ওজোর আপত্তিকে অগ্রাহ্য করে সুচেতা খুশির বিয়ে দিয়ে দেয় রাজীবের সাথে। বিয়ের দিন সকালে রাজীবের বাড়ি থেকে যে তত্ত্ব আসে তা দেখে সবার চক্ষু চড়ক গাছ। এত তত্ত্ব, এত দামি দামি উপহার, এত সুসজ্জিতভাবে সাজানো যে বিয়ে বাড়িতে থাকা সব আত্মীয় পরিজনের মুখে কুলু পেটে দেয়। সন্ধেবেলা রাজীব এক মার্সিডিজ গাড়িতে করে বিয়ে করতে আসে। রজনীগন্ধা ফুলের বদলে গলায় ছিল গোলাপের মালা। মালা বদলেও তার অন্যথা হয়নি। খুশির পরনে লেহেঙ্গাটারও দাম ছিল প্রায় লাখ টাকার কাছে। যদিও বিয়ের দিনের সমস্ত খরচ মেয়ের বাবা মাই করেন, কিন্তু খুশির শাশুড়ি আশীর্বাদের দিন খুশিকে আশীর্বাদ করার পরে সুচেতাকে বলেছিলেন, দিদি, খুশি আজ থেকে আমার মেয়ে হলো। আমার তো মেয়ে নেই, তাই ছেলে দিয়ে যে মেয়ে পাচ্ছি তারই বিয়েতে মন মতো করে খরচ করব। আপনারা শুধু প্যান্ডেল আর খাওয়া খরচা দেবেন, বিয়ের বাকি সব ব্যবস্থা আমি করব। এই শহর দেখবে রাজকীয় বিয়ে কাকে বলে। রাজীবের মায়ের কথায় সেদিন সুলেখারও কোথাও মন গলে যায়। হয়তোবা রাজীবরা সত্যিই ভালো, হয়তোবা সত্যি রাজীবের মা ছেলে বিয়ে দিয়ে মেয়ে নিয়ে যাচ্ছেন ঘরে,
আজকের যুগে যখন মেয়েরা শ্বশুরবাড়িতে অত্যাচারিত আর অবহেলিত হয়, সেখানে এত ভালো একটা শ্বশুরবাড়ি হলে সত্যি একটু খটকা লাগে বই কি। সুলেখা নিজেকেই বোঝায়, এত ভালো বলেই কি এত সন্দেহের মুখে পড়ছেন ওনারা? না, এরকম ভাবা সত্যিই উচিত নয়। যুগ বদলাচ্ছে, যুগের সাথে সাথে চিন্তাধারাও বদলাচ্ছে ছেলের বাবা মায়েদের। এই বদল বোধ হয় তারই একটা উদাহরণ। তারপর আবার নিজের মনেই বলে ওঠে, বিয়েটা যদি আর 2 মাস পরে হতো, বেনারসের বাড়িঘরগুলি দেখে আসতো পল্লব দ্বারা, তাহলে বোধহয় একটুও সন্দেহেরও অবকাশ থাকতো না। যাই হোক, ধুমধাম করে খুশির বিয়েটা হয়ে যায়। সুলেখার মনের দ্বন্দ্বটাও এখন অনেক হালকা হয়ে এসেছে। এই 2 দিনে রাজীবদের ব্যবহার ওদের প্রতি সমীহটা আরও বাড়িয়ে তুলেছে সবার। কিন্তু বৌভাতের দিন সুলেখা রাজীবের মাসিদের সাথে গল্প করার সময় 2 মাসির কাছ থেকে রাজীবদের থাকার জায়গা হিসেবে 2 অন্যত্র জায়গার নাম শোনে। সন্দেহের দানা যেটা প্রায় অবলুপ্তির পথে ছিল, সেটা শেষ হয়েও শেষ হলো না। তবুও সুলেখা কাউকে কিছু বলল না। বৌভাতের 2 দিন পরে দিরাগমন সেরেই ওরা বেনারস ফিরে যেতে চাইল। সুলেখা বলল, 1 মাস বাদেই যখন রেজিস্ট্রি হবে, তখন এই 1 মাস বরং খুশি আমাদের কাছেই থাক। রাজীবের মা প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, সেটা করা যাবে না, খুশিকে আমাদের সাথেই যেতে হবে। ও না গেলে হবে না, ওর জন্য সবাই অপেক্ষা করে আছে, খুশি না গেলে অসুবিধা হয়ে যাবে। কে অপেক্ষা করে আছে? যে খুশি না গেলে অসুবিধা হয়ে যাবে? আপনাদের সব আত্মীয় তো এই শহরেই আছেন, আর যারা দেখেননি তারা 1 মাস পরেই দেখবেন না হয়। রাজীব উদ্গ্রীব হয়ে বলে ওঠে, তা হবে না মাসি, খুশিকে আমাদের সাথে ফিরে যেতে হবে। আমি ওখানে আমার বিজনেস ক্লায়েন্টদের একটা পার্টি থ্রো করব আমার বিয়ের রিসেপশনের জন্য, সেখানে খুশি না থাকলে হবে না, খুশিকে যেতেই হবে। তারপর সুচেতার দিকে তাকিয়ে রাজীব বলে, মা, আপনি মাসিমণিকে একটু বোঝান না, খুশির যাওয়াটা কতটা জরুরি। সুচেতা কি বুঝলো কে জানে, সে বেশ সম্মতির সুরে বলল, ঠিক আছে ঠিক আছে, খুশি এবারেই তোমাদের সাথে বেনারসে যাবে। সুলেখা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সুচেতা তাকে থামিয়ে দিয়ে বলে, তুই থাম সুলেখা, মেয়ের বিয়ে দিয়েছে যখন, তখন মেয়েকে তো পাঠাতেই হবে শ্বশুর ঘরে, সে আজ যাক আর 1 মাস বাদে। অতএব তুই আর কথা বলবি না, খুশি এখনই যাবে ওনাদের সাথে। বেনারস এসে যে এলাকায় ঢোকে খুশি, তাতে তার একটু ভয় হয়। এই জায়গাটা যেন কেমন, বাড়িটা খুব সুন্দর, কিন্তু ভিতরের পরিবেশটা ঠিক গৃহস্থের বাড়ির মতো নয়। সুবিশাল বাড়ি, অথচ কোথাও যেন কি একটা অভাব আছে। রাজীব খুশিকে নিয়ে সোজা দোতলায় নিয়ে এলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় খুশি লক্ষ্য করলো নিচের তলার একটা ঘরের জানলা দিয়ে তারই বয়সী একটি মেয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলার চেষ্টা করছে খুশিকে, কিন্তু খুশি কিছু আন্দাজ করতে পারল না। রাজীবের মা খুশিকে তার ঘর দেখিয়ে দিয়ে বলল, এইটা তোমার ঘর, তুমি হাত পা ধুয়ে বিশ্রাম করো, কিছুক্ষণ বাদে তোমার জন্য জলখাবার আসবে, খেয়ে নিও। খুশি রাজীবের মায়ের আচরণে কেমন বিস্মিত হলো। নতুন বউ ঘরে এলে তো কত স্ত্রী আচার থাকে, সেগুলি তো শাশুড়ি মা করলেন না। তাছাড়া নতুন বউকে বাড়িঘরটাও তো ঘুরিয়ে দেখাবেন, কিছুই তো করলেন না। আর রাজীবও খুশিকে ঘরে রেখে দিয়ে কোথায় চলে গেল। জলখাবার খাওয়ার পরে জানলা দিয়ে উঁকি মেরে খুশি দেখল এ বাড়িতে খুব বাইরের লোকের আনাগোনা। কি জানি, রাজীবের অত বড় ব্যবসা, তার জন্যই বোধহয় এত বাইরের লোকের আসা যাওয়া এ বাড়িতে। জলখাবারটা খাওয়ার কিছুক্ষণ পরে খুশির ভীষণ ক্লান্তি লাগে। বিছানায় গা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। খুশির ঘুম ভাঙে ঘরের ভিতর বিকট একটা শব্দে। ধরফর করে উঠে পড়ে সে। আওয়াজটা কিসের সেটা খুঁজতে গিয়ে খাটের পায়ের কাছে একটা কাগজে মোড়া ঢিল দেখতে পায়। ঢিলটা থেকে কাগজটা বের করে খুশি যা দেখে, তাতে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। কাগজটাতে লেখা আছে, এটা কোনো গৃহস্থ বাড়ি নয়, এই এলাকাটা পতিতা পল্লী। রাজীব মেয়ে পাচারকারী, বিয়ে করে দেশের বিভিন্ন জায়গা থেকে মেয়ে নিয়ে এসে তাদেরকে বিক্রি করে দেয়। এলাকার পুলিশও এদের সাথে জড়িত, তাই কারোর কিচ্ছু করার নেই। আজ রাতেই তোমার ঘরে লোক ঢুকবে, পারলে পালাও এখান থেকে। আর লেখাটা পড়েই কাগজটা চিবিয়ে খেয়ে নেবে, ধরা পড়লে আর রক্ষে নেই। কাগজে লেখা পড়ে খুশির হাত পা সব ঠান্ডা হয়ে যায়। সেই জন্য কি ফুলসজ্জার রাতে রাজীব তাকে স্পর্শ করেছিল না? তাই কি সে বলেছিল বেনারসে এক জাগ্রত দেবী আছে, তার কাছে যুগলে পুজো দিয়ে তবেই হবে ওদের মিলন? কিন্তু এখন খুশি কি করবে? বেনারসের রাস্তা তো সে জানে না, তার উপর তো পুলিশ ও রাজীবদের দলে। থানায় গিয়েও তো কোনো লাভ নেই। তাহলে এখন কি হবে, কি করবে খুশি?
খুশির মনে পড়ল সুলেখা মাসি কত করে বলেছিল তার মাকে, দিদি বিদেশ বিবুহে মেয়েকে পাঠাচ্ছিস, ভালো করে খোঁজ নিয়ে তারপর বিয়ে দে। কিন্তু মায়ের দৃষ্টিতে তো রাজীবরা ছিল অতি বিত্তশালী এক আভিজাত্যপূর্ণ পরিবার, যে পরিবার ভাবী পুত্রবধূকে আশীর্বাদে গাড়ি উপহার দিতে পারে, সেই পরিবারই যে বিয়ে নামক এক চক্রান্তের মাধ্যমে একটি মেয়েকে যৌন ব্যবসা লিপ্ত করতে পারে, এমন ভাবনা কার আসবে? সুলেখা মাসির যে দৃষ্টি ছিল, সেই দৃষ্টি যদি তার মায়ের থাকতো, তবে আজ খুশিকে এই বিপদের মুখে পড়তে হতো না। খুশির খুব কান্না পেল, কিন্তু সে যে কাঁদতেও পারবে না। কাঁদলে যে রাজীব আর তার মা বুঝে যাবে যে খুশি সব চক্রান্তের কথা জেনে গেছে। দুপুরে রাজীবের মা খাবার নিয়ে এলে খুশি বলে, মা আমি এখন খাবো না, শরীরটা ভালো নেই, দুবার বমি করেছি। সে কি, তুমি অসুস্থ বোধ করছো নাকি? তাহলে কি হবে? আমি একটু ঘুমোলে সুস্থ হয়ে যাব, আপনি চিন্তা করবেন না। রাজীবের মা চলে গেলে খুশি ভাবতে থাকে এ বাড়ি থেকে পালাবার উপায় কি, কিন্তু কয়েক ঘন্টা কেটে গেলেও সে পালাবার কোনো পথ খুঁজে পায় না। কোনো উপায়ন্তর না পেয়ে সে ঠিক করে অন্যের হাতে লুণ্ঠিত হওয়ার আগে সে আত্মহত্যা করবে। এমন সময় দরজা খুলে হাসি হাসি মুখে রাজীবের মা ঢোকে। পিছনে আরেকজন ঢোকে যাকে দেখার কল্পনা খুশি স্বপ্নেতেও কল্পনা করতে পারেনি। রাজীবের মায়ের পিছন পিছন জয়ীদি। চলে এলে আমরা খুশি তোর সাথে দেখা করতে। রাজীবের মা হাসতে হাসতে বলে, তুমি বলনি তো খুশি তোমার দিদির বেনারসে পোস্টিং হয়েছে? খুশি কিছু বলার আগে জয়ী রাজীবের মাকে জড়িয়ে বলল, না না মাসিমণি, পোস্টিং হয়নি আমার। 3 দিনের এক ট্রেনিংয়ে এসেছি আমি আর আমার 3 বন্ধু। আইপিএস করছি তো, আগামীকাল আমাদের রিপোর্টিং। তাই বাড়ি থেকে শুনলাম বেনারসে খুশি পৌঁছে গেছে, তাই আজই দেখা করতে চলে এলাম ওর সঙ্গে। 3 দিনের মধ্যে তো আর ইনস্টিটিউট থেকে বেরোতে পারবো না, আর ফিরবো অফিসারদের সাথে। তাই আজকেই আসা আপনাদের বাড়িতে। আপনি কিছু মনে করলেন না তো? আপনার অনুমতি না নিয়েই আমি আমার 3 বন্ধুকে নিয়ে চলে এসেছি বলে। আরে না না, কি যে বলো, তোমাদের জিনিসপত্র কোথায়? সব ইনস্টিটিউটে পাঠিয়ে দিয়েছি। যে অফিসার এসেছিলেন পিক আপ করতে, তার পারমিশন নিয়েই আমরা 4 জন আপনার এখানে এসেছি। বাকিরা ইনস্টিটিউটে চলে গেছে। আমরা পারলে আজ রাত্রে ফিরে যাব, নইলে কাল সকালে রিপোর্ট করব। বেশ বেশ, তোমরা সবাই ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার পাঠাচ্ছি। আমরা খেয়ে এসেছি মাসিমণি, এখন কিছু খাবো না। রাত্রে খাবো আপনার হাতের রান্না। করে খাওয়াবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই। কথা কটা বলে বেশ হাসি হাসি মুখে রাজীবের মা ঘর থেকে বেরিয়ে গেল। খুশি জয়ীকে কিছু বলতে চাইছিল, কিন্তু জয়ী তাকে চুপ করিয়ে দেয়। বেশ ঘন্টা দেড়েক জয়ী তার 3 বন্ধু খুশির সাথে খুব আনন্দের সাথে গল্প করতে থাকে। খুশি বেশ অবাক হয়, এ কেমন আইপিএস ট্রেনিং নিচ্ছে জয়ীদি, কিছুই বুঝতে পারছে না। আর খুশি বোঝানোর চেষ্টা করলেও খুশিকে পাত্তা দিচ্ছে না। সন্ধে হওয়ার কিছু আগে রাজীবের মাও এসে গল্পের আসরে যোগ দেয়। এমন সময় জয়ের মোবাইলে একটা ফোন আসে। বোঝা যায় ফোনটা অফিসিয়াল। কিছুক্ষণ কথা বলে ফোন রাখার পরে জয়ী রাজীবের মাকে বলে, দেখলেন মাসিমণি, একেই বলে বিরূপ ভাগ্য। ভাবলাম আজ রাতে আপনার হাতে রান্না খেয়ে আপনার বাড়িতে রাত কাটিয়ে যাব, সে আর হলো না। আজই আমাদের রিপোর্ট করতে হবে। রাজীবের মা খুব সুন্দর অভিনয় করে বলল, এ বাবা, তা আবার হয় নাকি? আজকে রাতটা থাকবে বললে কি করব বলুন, সবই ভাগ্য। বলি কি মাসিমণি, আমি একটু খুশিকে নিয়ে বেরোবো যদি আপনার অনুমতি থাকে। ওর বিয়েতে তো ছিলাম না, আজ দেখা হলো, আবার কবে আসবো এখানে তাও জানি না। তাই 2 বোন মিলে একটু মার্কেটিং করতে চাই। যদি আপনি আর রাজীব অনুমতি দেন তো ঘন্টাখানেকের জন্য ওকে নিয়ে বেরোই। তারপর ফিরে এসে আপনার হাতে রান্না খেয়ে ফিরে যাব আবার আমাদের অন্য জীবনে। খুশিকে নিয়ে বেরোনোর কথাতে রাজীবের মা কেমন একটু অস্বস্তিতে পড়ে গেল দেখে জয়ী বলল, আপনি কি ভাবছেন আপনার বৌমাকে নিয়ে আমরা পালিয়ে যাব নাকি? এ মা, কি যে বলো না তুমি, পালিয়ে যাবে কেন? আচ্ছা বেশ বেশ, তুমি যখন খুশিকে নিয়ে মার্কেটিং করতে চাইছো তখন যাও, তবে বেশি দেরি করো না, নতুন বৌমা আমার। রাজীব মায়ের এমন আচরণে বিস্ময় প্রকাশ করলে রাজীবের মা ছেলেকে বলে, দেখছিস তো মেয়েটা আইপিএস ট্রেনিং নিচ্ছে, অফিসারদের জানিয়ে এখানে এসেছে। চুপচাপ একটু সময় খুশিকে নিয়ে মার্কেটিং করেই তো চলে যাবে, কেউ কিচ্ছু বুঝবে না। বরং আপত্তি করলে সন্দেহ হবে ওদের, তাতে বিপদ আরো বাড়তে পারে। মা ছেলে মিলে যুক্তি করে খুশিকে বাড়ি থেকে বেরোবার অনুমতি দেয়। খুশিকে নিয়ে জয়ী আর তার 3 বন্ধু এক শপিং মলে ঢোকে। সেখানেও খুশি রাজীবদের কথা শুনতে চাইলে জয়ী খুশিকে এড়িয়ে যায়। তারপর মার্কেটিংয়ের মাঝেই হঠাৎ করে খুশিকে নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে এক অটো করে স্টেশন পৌঁছায় ওরা।
তারপর এক কলকাতাগামী ট্রেনে উঠে পড়ে 4 জন। পুরো ঘটনাটা এত তড়িৎ গতিতে হয় যে খুশি বুঝতে পারে না কোনো কিছু। ট্রেন ছেড়ে দেবার কিছু পরে এবার জয়ী মুখ খোলে। বল, কি বলবি তুই খুশি? এসব কি জয়ীদি? তোমাকে নিয়ে পালাবার প্ল্যানিং। রাজীব আর ওর মায়ের আচরণ আমার মায়ের মোটেই ভালো লেগেছিল না। তার উপর রাজীবের 2 মাসি রাজীবদের বাড়ির জায়গা 2 জায়গায় বলাতে মায়ের সন্দেহটা আরও বেড়ে যায়। কিন্তু সুচেতা মাসিকে 1000বার সতর্ক করার পরেও মাসি যখন কোনো খোঁজ খবর না নিয়ে তোকে পাঠিয়ে দিল, তখনই মা আমাকে ফোনে জানিয়েছিল। আমি মাকে বলেছিলাম তোর কোনো একটা জিনিসে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিতে। মা তোর লকেটটার পিছনে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল যাতে আমরা তোর লোকেশন ট্র্যাক করতে পারি। খুশির মনে পড়ল বাড়ি থেকে বেরোবার সময় সুলেখা মাসি মা দুর্গার লকেটটা গলায় পরিয়ে বলেছিল, এই লকেটটা গলা থেকে খুলবি না খুশি, ভয় পাবি না, মা দুর্গাই তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। জয়ী বলতে থাকে, সুহানা তখন কলকাতায় ছিল। সুহানার হাত দিয়ে জিপিএস ট্র্যাকারটা পাঠিয়েছিলাম। তোদের প্লেনের ফ্লাইট নাম্বার মা দিয়েছিল আমায়। সেই ফ্ল্যাটেই তোদেরকে ধাওয়া করতে করতে সুহানা আসে বেনারসে। আমরা আগে থেকে বেনারসে ছিলাম। জয়ী বলে চলে, তুই বেনারস পৌঁছলে আমরা তোর ট্র্যাকার ধরে তোর লোকেশনকে ট্রেস করি। তারপর রাজীবদের সম্পর্কে খোঁজ লাগিয়ে ওদের আসল পরিচয় জানতে পারি। কিন্তু তোকে বার করে আনতে হবে এই বাড়ি থেকে আজই, না হলে এই রাতেই তোর সর্বনাশ হয়ে যাওয়ার কথা। তাই এই 2 ঘন্টা অভিনয় করে তোকে বার করে আনলাম ওই নোংরা জায়গা থেকে। আর তোর কোনো ভয় নেই, তুই বিপদমুক্ত। আর রাজীব, ওরা যদি জানতে পারে যে আমরা পালিয়েছি, ওদের ওখানে আজ রাতেই রেড হবে, সব কটা ধরা পড়বে, তোর কোনো চিন্তা নেই। খুশি পুরো ঘটনা শুনে ভাবে, সত্যি মা দুর্গা তাকে রক্ষা করেছেন। আর সেই দুর্গার নাম জয়ী। মানুষের দৃষ্টি মানুষের ভবিষ্যৎ তৈরি করে। খুশির মায়ের দৃষ্টিতে আজ খুশি পতিতা হতে যাচ্ছিল, কিন্তু সুলেখা মাসির দৃষ্টিতেই সে জয়ীর সহায়তায় নতুন জীবন পেল। আজ খুশি বুঝল লেখাপড়া আর সাহসিকতার দৃষ্টি দিয়েই জীবনকে রক্ষা করা যায়। আর সে দৃষ্টির নাম হয়তোবা দুর্গা, আবার হয়তোবা জয়ী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।